বাজেট যখন করা হয় সেই বাজেট অ্যালোকেশনও করা হয়, কিন্তু বাজেট প্রপারলি ইউটিলাইজেশন এবং ইমপ্লিমেন্টেশন হয় না কতগুলো কারণ। এগুলো হচ্ছে করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশনাল সিস্টেমের কারণে এগুলো মূলত ইমপ্লিমেন্টেশন হয় না। আমাদের দেশের মেজর প্রবলেমটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এখন বাংলাদেশে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড, ফ্রিকশনাল আনএমপ্লয়েড অথবা ডিসগাইজ আনএমপ্লয়েড, এগুলো ক্যালকুলেশন করলে মোটামুটি হিসেব কিতাব 41 থেকে 50 লক্ষ বেকার আমাদের দেশে আছে। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট গভর্নমেন্ট বলছে 27 লাখ, বাট দ্য রিয়ালিটি ইজ 31 লাখ। এটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড। এর মধ্যে আবার মেজরিটি পোরশন মোর দ্যান 30% হচ্ছে অনার্স মাস্টার্স পাস করা স্টুডেন্ট, যারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে 4-5 বছর ধরে, তাদেরকে চাকরি দিতে পারছে না। প্রতি বছর এখানে আবার 1 লাখ, 2 লাখ, 3 লাখ করে অ্যাডিশন হচ্ছে বেকারের সংখ্যা। এগুলো রিডাকশন করার জন্য এখানে এক ধরনের পলিসি গভর্নমেন্টের নেয়ার ক্ষেত্রে সদিচ্ছার অভাব আমরা দেখতে পাই। এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কিছু লিঙ্কেজ আছে। একটা বাজেট যখন করা হয় সেই বাজেট অ্যালোকেশনও করা হয়, কিন্তু বাজেট প্রপারলি ইউটিলাইজেশন এবং ইমপ্লিমেন্টেশন হয় না কতগুলো কারণ। এগুলো হচ্ছে করাপ্টেড অ্যাডমিনিস্ট্রেশনাল সিস্টেমের কারণে এগুলো মূলত ইমপ্লিমেন্টেশন হয় না। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। দ্বিতীয় হচ্ছে এখানে একে তো অ্যাডমিনিস্ট্রেশন করাপ্টেড, এরপরে আসে হচ্ছে রাজনীতিবিদ যারা রয়েছে তারা হচ্ছে করাপ্টেড। এই করাপ্টেড রাজনীতিবিদরা আওয়ামী আমলে শ্বেতপত্রে আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট বলেছে 240 বিলিয়ন ডলার শুধু দেশ থেকে পাচার হয়েছে। এই পাচারের পরিমাণ হচ্ছে টোটাল বাংলাদেশে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট বিগত 7-8 বছরে করা সম্ভব ওই পরিমাণ টাকা শুধু বিদেশে পাচারই হয়ে চলে গেছে। পাচারগুলো করছে কে? রিকশাওয়ালা, কুলি মজুর তো পাচার করে না, পাচার করছে সব রাজনীতিবিদরা অথবা আমলারা। এই দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে যে 1,20,000 কোটি টাকার উপরে বাজেটে বরাদ্দ দেওয়া হয় তা জনগণের কাছে যায় না, তা যায় রাজনীতিবিদদের পকেটে। এগুলো কমাতে হবে, এই ব্যাপারে টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং অ্যান্টি করাপশন কমিশনকে স্বাধীনভাবে এখানে কাজ করার অনুমতি দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আমলাতান্ত্রিক রেক্টিভিজম, আমলাতান্ত্রিক যে জটিলতার কারণে এই বাজেটগুলো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। এই জিনিসগুলোকে আগে মাথায় রেখে যদি সরকার তার বাজেটের পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিকে ডেভেলপ করতে পারে তাহলে সেটা আলটিমেটলি একটা ভালো রেজাল্ট দিতে পারে। আনএমপ্লয়মেন্ট প্রবলেমের কথা বলছি, এটা দূর করার জন্য প্রথমত সরকারকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেম চালু করতে হবে, রিসার্চ বেসড মাস্টার্স এডুকেশন সিস্টেম চালু করতে হবে। তার স্কুল এবং মাদ্রাসা কলেজের শিক্ষার ক্ষেত্রে কারিগরি অ্যাফিলিয়েশন লাগবে, যেটার ক্ষেত্রে মোটেও তাদের সদিচ্ছা নাই। এখানে শিক্ষা ক্ষেত্রে যে বাজেট বাংলাদেশে দেওয়া হয় তার টোটাল বাংলাদেশের বাজেটের 12%, কখনো এটা 13% হয় টোটাল জিডিপি। এটা হওয়ার কথা ছিল ইউনেস্কোর মতে 6.4%, কিন্তু হিসেব অনুযায়ী বাংলাদেশের বাজেট টোটাল জিডিপি শিক্ষা খাতে দেওয়া হয় 1.72 অথবা নিয়ার অ্যাবাউট 2%, যেটা আমাদের মতো আন্ডারডেভেলপড কান্ট্রির জন্য অনেকটা সমস্যার একটা কারণ। আপনারা সাউথ কোরিয়ার কথা জানেন, সেই দেশ 60-এর দশকে বাংলাদেশের ইকোনমির অনেক ইন্ডিকেটরই সাউথ কোরিয়ার চাইতে অনেক ভালো ছিল 60-এর দশকে। সেই সময় সাউথ কোরিয়া কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করেছে তার এডুকেশন সিস্টেমকে এমফাসাইজ দেওয়ার মধ্যে দিয়ে। সাউথ কোরিয়ার টোটাল জিডিপির বাজেটের জিডিপির 5.1% বরাদ্দ থাকে শিক্ষা খাতে এখনো পর্যন্ত, রাইট না। আমার পার্শ্ববর্তী ভারতে টোটাল জিডিপি 3.5% বরাদ্দ থাকে এই শিক্ষা খাতে। এরপরে ফিনল্যান্ড, যেটা আধুনিক শিক্ষা কাঠামো, তারা শিক্ষা ক্ষেত্রে টোটাল জিডিপির 6.8% বাজেটারি অ্যালোকেশন করে থাকে। এরপরে আমরা পার্শ্ববর্তী আরো অনেক দেশগুলোর কথা জানি, শ্রীলঙ্কা অথবা মালদ্বীপ, এইসব সমসাময়িক সময়ের আমাদের গড়ে ওঠা চায়না, এই দেশগুলো বা মালয়েশিয়াতে 4.4 জিডিপি টোটাল অ্যালোকেশন করে থাকে। সমসাময়িক সময়ে এই দেশগুলো তাদের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ফলে, প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ফলে আনএমপ্লয়মেন্টকে ট্রেস আউট করে এগুলোকে তারা ট্রিটমেন্ট দেওয়ার ফলে তারা জাতি হিসেবে অতি দ্রুত 20 থেকে 25 বছরের ব্যবধানে তারা বুম করেছে। অর্থনীতিতে এই বিগ পুশ দরকার। এই বিগ পুশের জন্য শিক্ষা খাতে ইসলামী ছাত্র শিবিরের স্পেসিফিক পরামর্শ হচ্ছে সেখানে অবশ্যই বাংলাদেশের বাজেটের 18 থেকে 20% বরাদ্দ দিতে হবে।